আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ। আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে। বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক। কি বললে? হ্যাঁ, আমি চোর? ওসব বাদ দাও তো, আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে? বোধোদয় হলেই ভালো, কারণ চুরি যাওয়া মোহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুঁই ছুঁই। এসব কি বলছেন মহারাজ? দেখো মন্ত্রী, বেশি ভণিত আমার ভালো লাগে না। যা বলার তা তাড়াতাড়ি বলুন মন্ত্রীমশাই। এ রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান। তাদের দুজনের বেতনের ভেতরে ফারাক প্রায় নেই বললেই চলে। আমি তো ভাবছি ভাঁড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব। মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন। কোন রাজ্যে এমনটা হয় না। মন্ত্রী মশাই রাগ করবেন না, আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাঁড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে। এটা আবার খোঁজ নেওয়ার কি আছে? অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না, তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয়। ভুল কথা। আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে, আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না। বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে, কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না। কি সর্বনাশ! যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রীমশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন। মহারাজ, আপনিও হাসছেন। কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন মন্ত্রী মশাই, আপনি না। থামো গোপাল, থামো। তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো। মন্ত্রী, তোমার এতবার বেড়েছে, নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো। ছি 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 ছি। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সভা থেকে। যাও যাও। মহারাজ, মহারাজ, আমার কথাটা একবার শুনুন। মহারাজ, না না, আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী। তোমার মন কুমানসিকতায় ভরে গেছে। তোমার শুদ্ধাচারের প্রয়োজন। তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো, তাহলেই আবার এই রাজসভায় ফিরো, না হলে নয়। আমায় মাফ করে দিন মহারাজ, এমনটা আর হবে না। ওই যে বললাম, নিজেকে পাল্টাতে পারলে ফিরে এসো। তুমি এক কাজ করো, তীর্থে যাও, মনকে শুদ্ধ করো, তারপর ফিরো। আর হ্যাঁ, অশুদ্ধ মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো, তাহলে মনে রেখো, তখন এই রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। কিরে ঘটে, ব্যাপারখানে কি? মন্ত্রীমশাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে। কবি টবি হবে নাকি? আমার মনটা খুব খারাপ রে, তার সাথে বেশ রাগও হচ্ছে। কার উপরে? আরে গোপালের চেহারাটা যে হাতির মতো, সেটা বলতেই মহারাজ গেলেন চোটে। আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে। ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে। বুঝেছি বুঝেছি, তাই আমাদের ডেকেছেন, তাই তো? সবই তো বুঝিস, সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু একটা পরিকল্পনা কর। আমাদের হাতটা গরম করে দিন, কাজ হয়ে যাবে। আমার এখন মাথা গরম আছে, তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি। সুতরাং এখন যা, আগে কাজের কাজটা কর। বেশ, তাহলে আসি। কাল ভোরে এই পরিকল্পনা করে আপনার বাড়ি যাচ্ছি। বেশ হয়েছে, বেশ হয়েছে। মহারাজ মন্ত্রীকে বার করে দিয়েছেন। হ্যাঁ, মানুষের চেহারা ভারী হতেই পারে, তা বলে এমন কথা কেউ বলে? মন্ত্রী মশাই বরাবর অমন স্বভাবেরই লোক, বুঝলে। যাদের স্বভাব এমন হয় তারা হাজার চেষ্টা করলেও সহজে বদলায় না। হ্যাঁ, গিন্নি, চেষ্টাটাও সৎ হতে হয়, না হলে এরকমও মানুষ করে যে ভিতরে ভিতরে কোনো চেষ্টা করে না, এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি। তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয়। হ্যাঁ, না, এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি। আমি আমার রাজ্যকে ভালোবাসি, তাই করি। তাছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য। সত্যি তোমার জন্য না আমার না খুব গর্ব হয় গো। আর আমারও তোমার জন্য। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ওই 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 ওরা এসেছে, ওরা এসেছে। আয় আয় আয়।
কিরে বটা, তোর হাতে এটা কি? এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র। আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে। এ বেটা কত ছাড়া, আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি? আচ্ছা আচ্ছা, শুনুন মন্ত্রী মশাই, শুনুন। এই মানচিত্রর জায়গায় আপনাকে আসলে যেতে হবে না। আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক 7 দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন। তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন। আপনার মনে আর কোনো জটিলতা নেই। আমায় যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম, আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক? বলছি সব বলছি, শুনুন। মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য। সে রাজ্যের রাজা একজন পাগলা। তাই তার রাজ্য যে যায় সে আর বেঁচে ফেরে না। তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন, তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে। আর গুরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন, কেমন? আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন। বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন। আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু। আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না। গোটা রাজ্যের আমি রাজা হব। বাহ বাহ বাহ, বাহ রে বাহ বটা ঘটা। আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি। বাহ, এবার আমাদের মোহর দিন। পরিকল্পনা তো শুনেই নিলেন। এত তাড়াহুড়ো করিস কেন বলতো? বাইরে পরিকল্পনাটাও তো তাড়াহুড়ো করেই দিলাম। তার বেলায় একদম ঠিক। কাজ হবে, মোহর ছড়বে, এইটাই তো নীতি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর বাজে বকিস না। কি বলছো গোপাল? মন্ত্রী সত্যি সত্যি মন পরিশুদ্ধ করতে তীর্থে গেছে? আগে হ্যাঁ মহারাজ, নিজের চোখে দেখে এলাম। বাড়িতে তালা ঝুলছে, আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন সাতেকের জন্য তীর্থে যাচ্ছে। বাবা, আমার এক কথাতেই যে মন্ত্রী এভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না। যাকে এখন মন্ত্রীর সুমতি হলেই হলো, কি বলেন? যা বলেছো। আচ্ছা মহারাজ, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, বেশ বেশ বেশ। ও গোপাল, একটা কথা ছিল। বলুন মহারাজ। বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে? ও বাবা, ক্ষমা করুন মহারাজ, আমি এই রাজ্যের ভাঁড় হিসেবেই ঠিক আছি। ওইসব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ। আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে। বেশ গোপাল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। মন্ত্রী মশাই, তার শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন? শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন? বাজে বকিস না, বাজে বকিস না। এই নিশুতি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম। এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল শুনি। মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন, কিন্তু গোপাল রাজি হয়নি। এই গোপালটা মহা বদমাস। ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। কালকে থেকে সবাই গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন, সবাই দেখবেন গোলে জল। সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি। সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন, কেমন তো? এবং বলবেন হরে 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 হরে, এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও। আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন। মনে রাখবেন ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্য মূল অস্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব।
তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না, তাই তো? না মহারাজ। বেশ, শুনেও ভালো লাগছে। তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও। হ্যাঁ মহারাজ। আরে মন্ত্রীমশাই, আপনি এমন বেশে কিন্তু পুরো ভোল বদল। হ্যাঁ মন্ত্রী, তুমি? এ কি বেশ বদল? শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ, ওটা আমিটাই বদলে গেছি। আমার এখন পৃথিবীর সব মোহমায়াই বড্ড মেকি মনে হচ্ছে। এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই, আমি আমার মতো ভালো আছি, কারোর সাথে পাঁচি নেই। শান্তি শান্তি শান্তি। মন্ত্রী, ও মন্ত্রী, এ তোমার হলো কি? আমি যে তোমাকে চিনতেই পারছি না। এসব ব্যাটার চাল কি না কে জানে। মহারাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ভাগ্যিস আপনি আমার মনকে শুদ্ধ করে তোলার জন্য তীর্থে যাওয়ার আদেশ দিয়েছিলেন, না হলে তো আমি আমার সকল পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতেই পারতাম না। মন্ত্রীমশাই, আপনার স্বর্গলাভ সুনিশ্চিত, এটা কি সত্যি? হ্যাঁ গোপাল, আমি তো আর আগের মতো নেই। আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাফ। তুমিও আমায় ক্ষমা করে দিও। এসো এসো, বরং তোমার পা ধরে ক্ষমা চাই। ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল। তা কে তোমার শুদ্ধ হতে সাহায্য করলো শুনি? আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে? এই দেখুন এই মানচিত্রটা, এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন, এটা হলো পুণ্যি রাজ্য। আমাদের রাজ্য থেকে প্রায় 150 ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে। উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গলাভের পথ সুগম হয়ে যায়। এছাড়া ধুনি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি, মায়া মোহ কাটিয়ে কিভাবে সাদা সিধে জটিলতা কুটিলতাবিহীন জীবনযাপন করা যায়। হরে হরে। মা গো, অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোরে। আর হ্যাঁ মহারাজ, উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি, তাই সেই সব পাপের বোঝা ঝেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই। মন্ত্রী, আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই। আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই। মহারাজ, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার মনে হয় যে পাল, নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে। এরপরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি, বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত। আগে মহারাজ, আমি আচ্ছা বেশ, আমিও যাব। আমরাও যাবো মহারাজ। না না না, দেখো, সবাই মিলে এক্ষুনি গেলে হবে না। আগে আমি আর গোপাল ঘুরে আসি, তারপর তোমরা দলে দলে যেও। একদম ঠিক। তাহলে মহারাজ, কবে রওনা দেবেন? হ্যাঁ, কাল একদম ভোরেই রওনা দিতে চাই, বেশি দেরি করে তো লাভ নেই। আচ্ছা মন্ত্রী, আমি যেহেতু কদিন থাকছি না, তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও, কেমন? মহারাজ, আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন? রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে। এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী, আমি কিছু শুনতে চাই না। বেশ মহারাজ, আপনি যখন বলছেন তখন তাই হোক। ও মন্ত্রী, আরেকটা কথা, বাবার কাছে যাওয়ার জন্য কি কোনো রকম বিশেষ নিয়মপত্র আছে? মহারাজ, সমস্ত অহংকার ছেড়ে, রাজবেশ ছেড়ে, সৈন্য ছাড়া একদম আর 5টা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান, তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন। বুঝে গেছি বুঝে গেছি। বাবা গো, মা গো, আর কতটা পথ গোপাল? হ্যাঁ, হাঁটতে হাঁটতে পা ফুলে গেল তো। মহারাজ, বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আরেকটু কষ্ট করে ওই বট গাছটা পর্যন্ত চলুন, তাহলেই আপনি পুণ্যি রাজ্যে প্রবেশ করে ফেলবেন। ওই বট গাছটা থেকে শুরু হচ্ছে পুণ্যি রাজ্য। গোপাল, ও গোপাল, আজ রাত্রিটা থাকবো কোথায় বলো তো? ওই বট গাছের নিচেই কি কাটাতে হবে? হ্যাঁ মহারাজ, আপাতত তাই তো মনে হচ্ছে, কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না। আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ, যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না। বেশ, তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি। পুণ্যি রাজ্যে এসে পুণ্য করতে একটু কষ্ট তো সইতেই হবে। একদম চিন্তা করবেন না মহারাজ, আপনি নিশ্চিন্তে ঘুমন, আমি জেগে আছি। মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি, এদিকে ভোর হতেও খুব দেরি নেই। আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নিই।
এই গবা কি করবি বলতো? রাত তো শেষ হতে চললো, এখনো আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না। দেখাবা এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস? কি যে নিয়ম, প্রত্যেক প্রহরীকে কিনা বাধ্যতামূলক ভাবে প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে। সত্যি আবাদ মস্ত খ্যাপা রাজা। আরে আরে ওই গবা, ওই দেখ দুজন লোক বট গাছের নিচে শুয়ে, ওদেরকে ভিনদেশি চোর বানিয়ে ধরে নিয়ে যাবি? তাই করি চল, না হলে আমরা আপাদমস্তক পেটে মার খাবো। চল চল প্রহরী বেটাদের। এই কে 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 তোমরা হাত পাচ্ছ কেন? আমরা কিছু করিনি, আমাদের বেঁধো না, ছেড়ে দাও। চল বেটারা চল, চোর সাজবি চল। আমাদের তোমরা ছেড়ে দাও, আমরা চোর নই। আরে জানি জানি, সে তখন থেকে এক কথা বলে কানটা ছাড়া পালা করে দিল। আহা, জানোই যখন চোর নই তখন ধরে রেখেছো কেন? এই আড্ডা আপনাকে নিয়ে তো ভীষণ মুশকিল হলো, ঠিকঠাক করে কথাও বোঝে না। এই আমার সাথে ঠিক করে কথা বলো, আমি তোমাদের মহারাজকে বলে দেবো যে তোমরা জানো যে আমরা চোর নই, তবু ধরে এনেছো। বলেও কিছু লাভ হবে না বুড়ো, আমাদের রাজা কারোর কথাই শোনেন না। একবার গারদে ভরে দিলে তার একটাই শাস্তি হয়, আর তা হলো ইদারায় ছুঁয়ে ফেলে দেওয়া, বুঝলে? কি সর্বনাশ, এ কি নির্মম শাস্তি! এই শিগগিরই শিগগিরই আমাদের বের করো। তোমরা জানো না আমি কে? আমি হলাম মহারাজ থামুন থামুন, এক্ষুনি পরিচয় দেবেন না। গোপাল। কি বলছো? এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের। ভয় পাবেন না, আমি আছি। ইতিমধ্যেই ফন্দি এঁটে ফেলেছি, সময় মতো সব বলে দেবো। কই কই আমার ভিনদেশি চোরেরা সব কই? এই যে এই যে রাজন, এই যে একদম গারদের ভিতরে। বাবা 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 আমাদের পুরোহিতকে ডাক দাও, শাস্ত্র পাঠক। তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ইদারার সামনে ফেলার জন্য নিয়ে যাও, আমি মজা দেখবো। গোপাল, তুমি সব শুনলে তো? ভয় নেই, আমি আছি মহারাজ। তাহলে সব প্রস্তুত তো? হ্যাঁ, এই এই এই, তুমি ওদিকে ওনার কাছে যাচ্ছ কেন? আমাকে ঠাকুরের নাম শোনাতে, মরতে যাচ্ছি তো তাই। মহারাজ আপনি এবারে আমার সাথে মারপিট শুরু করবেন। ওরা যদি জানতে চায় কেন মারপিট করছি, তাহলে বলবেন আমরা পেশায় জ্যোতিষী। আমরা গণনা করে দেখেছি যে আজ দুজনের ভেতরে যেজন আগে ইদারায় ঝাঁপ দিয়ে মরবে সে স্বর্গবাসী হবে এবং পুণ্য লাভ করবে। বেশ বেশ, মুক্ত করে দাও দুজনকে, মুক্ত করে দাও। আমি আগে ইদারায় ছাপ দেবো। না আমি। তবে রে বেটা, দেখ কেমন মারি তোকে। আয় আয়, আমিও মজা দেখাচ্ছি। এ কি? তোমরা থামো, তোমরা থামো, তোমরা থামো, তোমরা কারা শুনি? হ্যাঁ, এভাবে মারপিট করছো কেন? আমরা জ্যোতিষী, গণনায় দেখেছি যে আজকে ইদারায় ঝাঁপ দিয়ে আগে যে মরবে সে পুণ্য লাভ করবে এবং স্বর্গবাসী হবে। কি তোমরা তোর দাও? আজকে যে ছাপ দেবে সে স্বর্গবাসী হবে, পুণ্য লাভ করবে। হ্যাঁ। তাহলে তোমরা আর কষ্ট করে ছাপাবে কেন? আমি ছাপ দিচ্ছি, আমার পুণ্য লাভ হবে, স্বর্গবাস হবে। দুটোরই প্রয়োজন আছে। এই 1 2 3। রাজন, কি বাঁচান বাঁচলাম বাবা। আমরা আমরা এখন কি করব? তোমরা শিগগির আগে ওনাকে তোলার ব্যবস্থা করো। আসলে আজকে এরকম কিছু ঘটবেই না। আর আমরা কেউ জ্যোতিষীও নই। উনি হলেন কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র, আর আমি হলাম গোপাল ভাঁড়। আমরা এখানে ধনী বাবার আশ্রমে যাব বলে এসেছিলাম। কি ধনী বাবার আশ্রম? কিন্তু এখানে তো এইরকম কোন আশ্রম নেই। ঠিক বলছো? হ্যাঁ, ও ঠিকই বলেছে। বেশ বুঝে গেছি আসল ব্যাপারখানা কি। আমরা চললাম, তোমরা ওনাকে বাঁচাও। রে, তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল? পাগলা রাজা কাউকে আস্ত রাখে না, সবাইকে জোর অপবাদে ইনারায় ফেলে মারে। সব এখন ছাড়তো। এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো, 9 করে 700টা। কি কাণ্ড দেখেছো? সব বেটা মন্ত্রীর ভড়ংবাজি। চলুন এবার ভিতরে যাই। এই বেটা মন্ত্রী, ষড়যন্ত্রী, এসব তোমার বদমাইশি। চলুন মন্ত্রী মশাই, এবারে আপনাকে ইদারায় ফেলবো। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত 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 ভূত! ঘটা পালা। আমরা ভূত নই। চলো মন্ত্রী, চলো এবার। আমায় আমায় ছেড়ে দিন। ও বাবা গো, ও মা গো, কে আছো গো? বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। তাহলে
মহারাজ তোমাকেও ডেকে পাঠিয়েছেন? আমি তো কিঞ্চিত বিস্মিত বোধ করছি। এমন আকস্মিক আহ্বানের কারণ কি হতে পারে? কারণ যাই হোক, মহারাজের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলতে হবে। সে তো বিলক্ষণ। মহারাজকে খুশি করতে পারলেই আমরা সুখী হব। ব্যাস ব্যাস ব্যাস, এই তো সার কথা বুঝে গেছো। চলো পণ্ডিত, তাড়াতাড়ি পা চালাও দেখি। ওহ, যারা এসব বুঝতে পারবে তারাই তো এসে পৌঁছলো না এখনো। কি জানি আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই তো আমরা এসে গেছি মহারাজ। আমাদের এখানে কি করতে হবে সেটা বলুন। শোনো, আমি স্বপ্ন দেখেছি যে খুব তাড়াতাড়ি আমি রাজাধিরাজ উপাধি পাবো। তাই মন্ত্রী আর পণ্ডিত তোমাদের নিয়ে একসাথে বসে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কত সেটা ভালো করে জেনে নিতে চাইছি। সে তো জানতেই হবে মহারাজ, আপনি রাজাধিরাজ হবেন বলে কথা। আপনার সম্পত্তির বহর শুনেই তো অন্য রাজাদের ঘুম উড়ে যাবে। তাই চটপট সব দেখে একটা পরিমাপ করো দেখি। কিন্তু এই বিষয়ে তড়িঘড়ি করা কি সমীচীন হবে মহারাজ? জটিল হিসাব যে সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় লাগবে বলছো? না না, হিসাব তো সব করাই আছে, শুধু একটু চোখ বুলিয়ে নিলেই হবে। হ্যাঁ, মানে তাহলে তো হয়েই গেল, আর দেরি হবে না, তৎক্ষণাৎ হয়ে যাবে। হয়ে যাবে না, বলো হয়ে গেছে। কোষাগারে সঞ্চিত আছে শত সহস্র মোহর, রাজস্ব বাবদ আরো 5 সহস্র মোহর এই আদায় হলো বলে। আয় ব্যয়ের হিসেব ছেড়ে স্থাবর সম্পত্তির দিকে দেখুন মহারাজ। কয়েক লক্ষ বিঘা জমি, প্রতি পরগনায় মহল, কোঠা বাড়ি, দিঘি, পুষ্করিণী। তাই নাকি? তাই নাকি? সব নথিপত্রে আছে বুঝি? এ তো কিছুই নয়, খুঁটিয়ে দেখলে আরো কত কি পাওয়া যাবে। অলংকার, গচ্ছিত সোনা, হীরা জহরতের হিসাব তো এখনো বলাই হয়নি। ও, তার মানে আমার আমলে শুধু কৃষ্ণনগরেরই উন্নতি হয়নি, তার সঙ্গে আমার ব্যক্তিগত আয়ও বেড়েছে। সাধে কি আর নবাব আপনাকে সমঝে চলে মহারাজ? মুর্শিদাবাদের নবাবের সমতুল্য যদি কেউ থাকে তবে তিনি হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। সম্পদে ঐশ্বর্যে আপনি অতুলনীয় মহারাজ। বেশ বেশ, তবে শুধু এটুকুতেই আমি থেমে থাকতে চাই না, আরো আরো অনেক সম্পদ চাই আমার। নিশ্চয়ই মহারাজ, আপনাকে যে এক এবং অদ্বিতীয় হতে হবে। তোমার বাকি হিসেবটাও করে ফেলো, তবে আমি তোমাদের পারিতোষিকের ব্যবস্থা করছি। আমরা তো তারই অপেক্ষা করছি। না মানে এই যে হিসাব করছি। মহারাজের জয় হোক। তবে আজও যেন মনে হচ্ছে মহারাজ একটু বেশি খুশি খুশি আছেন। কোনো সুসংবাদ আছে বুঝি? সংবাদ নয় গোপাল, বলো ঘোষণা। বেশ তো, কি ঘোষণা করবেন করুন মহারাজ। আমরাও না হয় আমাদের কর্ণযুগল সার্থক করি। গোপালের তো দেখছি মুখ দিয়ে ভাষার ফুলঝুরি ছুটছে। পণ্ডিতের টোলে নাম লিখিয়েছে বুঝি? সে যাই হোক, তবে একবার মহারাজের ঘোষণা শুনলেই সব ছোটাছুটি বন্ধ হয়ে যাবে। শোনো সবাই, আমি ঘোষণা করছি, শুধু বাহুবলে নয়, অর্থ বলেও আমি এখন নবাবকে টক্কর দিতে পারি। তাই নবাবের চোখ রাঙানিকে আর ভয় করব না। সে কি, এ আবার কেমন কথা? না না মহারাজ, নবাবকে একটু সামজে না চললে যে বিপদ হতে পারে। হ্যাঁ, কিচ্ছু হবে না, মহারাজ এখন নবাবের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। প্রয়োজন পড়লে পড়শি রাজ্য আক্রমণ করব আমি। মহারাজ যেন আজ একটু বেশি সাহসী হয়ে যাচ্ছেন। এমন মহারাজকে তো আগে কখনো দেখিনি। বলছিলাম কি মহারাজ, এতটা বাড়াবাড়ি না করাই ভালো। যার যতটুকু আছে তাই নিয়েই খুশি থাকা উচিত। মহারাজ যা ভালো বুঝেছেন তাই স্থির করেছেন, তোমাকে আর ওই বেশি জ্ঞান দিতে হবে না। সত্য সব বিষয়ে ফোরদ না কাটলে যেন গোপালের ভাত হজম হয় না। আসলে মহারাজের বারবারন্ত শুনে গোপালের চোখ টাটাচ্ছে। গোপালের মতো সর্বহারা আর সম্পদের কি বুঝবে? আমিও তাই ভাবছি গোপাল, তুমি বরং নিজের চরকায় তেল দাও। আমার ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে না। যেমন বলবেন মহারাজ। ঠিক হচ্ছে না গিন্নি, ঠিক হচ্ছে না। কি সে ঠিক হচ্ছে না? না 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 না, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমি না পারলেও মহারাজ একদিন ঠিক বুঝবেন, তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে গিন্নি। দেখো, হেয়ালি করা বন্ধ করে আসল কথাটা বলবে। আসল নকল জানি না, তবে মহারাজ তোষামুদেদের পাল্লায় পড়ে ধরাকে একেবারে সরাজ্ঞান করছেন, আর সেটা ধরিয়ে দিতে গেলে 2-4 কথা শুনিয়ে দিচ্ছেন। বুঝেছি, তার মানে মহারাজের কাছে তোমার মুখ পুড়েছে। হ্যাঁ, না না, তুমিও তো আমাকে সময় অসময়ে কম অপমান করো না গিন্নি, তাই এসব গা সওয়া হয়ে গেছে। সুযোগ বুঝে ঠিক চিমটিটা কেটে দিলে, তবে সময় বুঝে আমি কিন্তু সুদে আসলে ফেরত দেব, তখন টেরটি পাবে। আমি তো ভাবছি মহারাজের কথা, কবে যে মহারাজ নিজের ভুল বুঝতে পারবেন।
ব্যাপার কি মন্ত্রী, মনে হচ্ছে তুমি কিছু বলবে বলবে করছো কিন্তু বলতে পারছো না। হ্যাঁ মানে মানে মহারাজ, বলছিলাম কি যে নবাবকেও ছাড়িয়ে যেতে গেলে আপনার জীবনযাত্রার মান আরো উন্নত করলে ভালো হয়। তবে কি মহারাজ নিতান্তই ওই সাদা মাটা জীবনযাপন করেন? মহারাজ যেমন আছেন তেমনই তো ভালো আছেন, অযথা অন্যরকম কিছু করার কি প্রয়োজন? প্রয়োজন আছে বই কি, নবাবকে দেখিয়ে দিতে হবে যে মহারাজও কিছু কম যান না, তাই দামি আতর, সুগন্ধি, অলংকার সব লাগবে, আর সেখান থেকেই আমাকে সুবিধা মতো সরাতে হবে। না না না, এটা তুমি মন্দ বলনি মন্ত্রী। হ্যাঁ, যেমন যা ব্যবস্থা করার করো তাহলে। ভেতরে ভেতরে সে কি আর করতে বাকি রেখেছি মহারাজ? ওই কে আছো, নিয়ে এসো দেখি। উমা, মহারাজের জন্য কত কি, এইসব না হলেই বা ক্ষতি কি? তুমি থামো সভাকবি, শুধু এখানে শেষ নয় মহারাজ, আরো আছে। আরো বলো কি? কই 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 দেখি দেখি দেখি। শুধু আপনার জন্য মহারাজ। না না, মন্ত্রী মশাইয়ের কাজে কোনো ত্রুটি নেই, সব ব্যবস্থা কেমন গুছিয়ে করেছেন। হ্যাঁ, সে কি আর এমনি এমনি করেছি, এই তালে যা হাতানোর তাও হাতিয়ে নিয়েছি। না, এবার যেন ভেতরে ভেতরে বেশ একটা উত্তেজনা বোধ করছি। মনটা একেবারে চঞ্চন করছে। তোমরা কি দেখছো মহারাজ দিনকে দিন কেমন যেন পাল্টে যাচ্ছেন, কেমন যেন অন্যরকম। এই মহারাজ আমাদের অচেনা। মহারাজের হঠাৎ যে কি হলো ভাই, আর যেন তাল জ্ঞান নয়। কিন্তু এইভাবে চলতে থাকলে মহারাজ বড় কোনো বিপদে পড়বেন। কিন্তু সেটা তাকে বোঝাবে কে? বোঝাতে যদি কেউ পারতো তবে সে একমাত্র গোপাল, কিন্তু সেও তো এখন এইসব থেকে দূরে, ঘরে একা একা বসে। হ্যাঁ, যতই সে থাক দূরে, মহারাজের কথা ভেবে চলো না গিয়ে দেখি কি করে। ও গোপাল দাদু, তোমার কি হয়েছে বলো তো? সারাদিন কেমন যেন মন খারাপ করে ঘরে বসে থাকো আজকাল। এটা কিন্তু গুলটে ঠিক বলেছে, না আমাদের তুমি গল্প বলো আর না মজা করো। তোদের এরকম মনে হচ্ছে বুঝি? তা তোরা আমার মুখ দেখেই মনের কথা বুঝে গেলি? হ্যাঁ, আমরা সব বুঝতে পারি, সেই জন্যই তো বলছি মন খারাপ করে বসে না থেকে আমাদের পড়াও দেখি। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু পড়ালে আমাদের খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যায়। হবে না কেন, গোপাল দাদু তো বুদ্ধির রাজা, তাই বুদ্ধি করেই আমাদেরও বুদ্ধি বাড়িয়ে দেয়। বটে, তোরাও দেখছি ভালোই তোল্লাই দিতে শিখে গেছিস। ওদেরটা না হয় তুমি বুঝে গেছো, কিন্তু মহারাজের ব্যাপারটা যে আমরা কিছুতেই বুঝতে পারছি না। সত্যি কি করেছে কি হয়ে গেল? যদি কিছু পারো তবে তুমি কিছু করো, না হলে তো শুধু মহারাজে নয়, এই বুঝি গোটা কৃষ্ণনগরেরই ক্ষতি হয়। বেশ বেশ, দেখছি তবে কি করে কি করা যায়। তারপর মন্ত্রী রাজস্ব আদায়ের কাজে হাত দিলে নাকি? না মহারাজ, এই তো দেব দেব করছি। দেব দেব না করে দিয়ে ফেলো, আর ফেলে রেখো না। ঠিকই তো মহারাজ, কাজ ফেলে রাখলে পরে যে মাথায় বাজ পড়বে। ব্যাস, কথা নেই বার্তা নেই, আবার চলে এলো ফোড়ন কাটতে। এই যে গোপাল, নিজের মতো করে আসছো, নিজের মতো করে যাচ্ছ, এটা কিন্তু ভালো হচ্ছে না। সে যাই হোক, এখন কি চাই সেটা বল। চাইতেই তো এসেছে মহারাজ, না হলে কি আর এমনি এমনি আসে? তবে যত যাই দিন মহারাজ, কোনো কিছু দিয়ে এই গোপালের দারিদ্রতা ঘুচবে না। গোপাল থাকে তো ওই খড়ের চালের ঘরে, আর পরে ওই একটা ধুতি আর একটা ফতুয়া। ওর আবার কি চাই মহারাজ? বিলক্ষণ, এর থেকে বেশি দিলে ওর সহ্য হবে না। তবে মহারাজ, আপনি যে এখন দিন দরিদ্রের দান ধ্যান করা বন্ধ করে দিয়েছেন, সে কথা কি গোপালের কানে গেছে? শোনো গোপাল, এই খাম্বাজ রাজা, বর্ধমানের রাজা, উৎকলের রাজারা বিভিন্ন সাহায্য চাইছে, আমি কিন্তু তাতে কর্ণপাত করছি না। আমাকে আপনারা যত যাই বলুন, তবুও বলছি আরেকবার ভেবে দেখুন, যেমন যা করছেন কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তা তুমি কি আমায় সতর্ক করতে এসেছো, আর ভাবছো তোমার কথায় আমি সুরসুর করে আমার সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেব? সে গুড়ে বালি। তাই তুমি হাতে তালি দিতে দিতে নিজের রাস্তা দেখো এবার। বেশ, আপনি যেমন বলবেন মহারাজ। এখানেই তো রেখেছিলাম, কোথায় যে গেল, কোথায় গেল? ঘরে ঢোকা থেকে কি সব ঘাটাঘাটি করতে শুরু করলে বলো তো? আর মোহরের থলিটা তো এখানেই কোথাও ছিল। দেখো তো গিন্নি, এদিক ওদিক কোথাও নজরে পড়ে কিনা। এমন বলছো যেন মোহরের থলি নিয়ে আমি লোপালোপি করি।
তুমি কি কোনোদিন আমায় হাত খরচের জন্য কিছু দিয়েছো যে আমার কাছে থাকবে? কিন্তু কিছু না কিছু তো থাকতেই হবে। তবে যেটুকু যা আছে তাই দিয়েই কাজ হবে। আরো মোহর লাগবে, আরো আরো আরো। নির্ঘাত তোমার মাথার গন্ডগোল হচ্ছে। ওই মোহর মোহর করেই তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাথা খারাপ আমার নয়, মাথা খারাপ তো হয়েছে মহারাজের, আর ওটাই আমাকে ঠিক করতে হবে। সে তুমি যাই বলো, আমি যা বোঝার বুঝে গেছি। গন্ডগোল তো হয়েছে, না বলে তোমার মতো লোক মোহরের জন্য এরকম খোঁজাখুঁজি শুরু করে? হ্যাঁ, না 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 না, আমি আর ভাবতে পারছি না। তোমাকে আর ভাবতেও হবে না গিন্নি, ভাবাভাবির ব্যাপারটা এবার আমার উপর ছেড়ে দাও। প্রণাম মহারাজ। আবার আবার এসেছো গোপাল? কেন মহারাজ, আমাকে কি আসতে নেই নাকি আপনাকে আমার মুখ দেখতে নেই? এই মরেছে, এবার কি বলি আমি? আমি শুধু ভাবছি বারবার তাড়িয়ে দেওয়া সত্ত্বেও গোপাল কেন আবার ফিরে ফিরে আসছে। আমার তো মনে হয় বারবার অপমানিত হতে। ঠিক ঠিক, ন্যাড়া 3বার বেলতলায় যায় আর গোপাল 3বার অপমানিত হয়। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। গোপালকে চুপচাপ থাকতে দেখে যেমন খুশি অপমান করছে ওকে। গোপালের কিন্তু এবার কিছু বলা দরকার। বলছিলাম কি মহারাজ, আমি কিন্তু আপনার কাছে কোনো দান চাইতে আসিনি। সময়ে অসময়ে আপনি আমাকে পুরস্কার স্বরূপ বহু মোহর অলংকার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরে আর দেননি। এখন সেই সব পুরস্কার আমার চাই। এখনই চাই? না মানে ধীরে সুস্থে পরে পরে দিলে চলবে না? চলবে না কেন? খুব চলবে, খুব চালালেই চলবে। না, চলবে না। দিলে ভালো, না দিলে সেই কথাও রাষ্ট্র করে বেড়াবো। এবার দেখুন কি করবেন মহারাজ। ছি ছি গোপাল, সামান্য কটা মোহরের জন্য তুমি এমন দরদস্তুর করতে পারো? যাও যাও যাও, এক্ষুনি গিয়ে কোষাগার থেকে সব সংগ্রহ করে নাও। আর শোনো, তোমার এই মুখ যেন আমাকে আর কখনো দেখতে না হয়। আপনিও ভেবে দেখুন মহারাজ, এই অপমান কি আর সহ্য করা যায়? বেশ, আসি তাহলে। কিন্তু গোপাল এটা কি বলে গেল? সে যা বলে বলুক মহারাজ, আসল কথা হলো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ওই তো গোপাল দাদু চলে এসেছে। আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি বললে যে আমাদের পড়াবে। এই দেখো, আমরা বই খাতা কলম নিয়ে বসে আছি সেই কখন থেকে। ভালোই হয়েছে, এবার তো বাকি কাজটা তোদের দিয়েই করতে হবে। কি সব কাজের কথা বলছো বলো তো? তার মানে পড়ালেখা হবে না? হবে তো, তবে এবার লেখা পড়া হবে। লিখবো আমি আর পড়বে অন্য কেউ। দে দে কাগজ কলমখানা দে দেখি, চটপট লিখে ফেলি। নে, এবার এই চিঠিখানা রাজবৈদ্যর হাতে তুলে দে গিয়ে, যা। আর শোন, একটা কথা তোদের কানে কানে বলি। কি বলছো কি গোপাল দাদু? দাদু যা বলছে ভেবে চিন্তে বলছে নিশ্চয়ই। চল আমরা দাদুর কথা মতো কাজ করি। বলি বুড়ো বয়সে কি আবার লেখাপড়া করার স্বাদ জাগলো নাকি? স্বাদ তো জাগে, কিন্তু সাধ্যে কুলোয় না গিন্নি। সে কি আর আমি জানি না। তবে ওদিকে কি খবর? মহারাজ কি নিজের ভুল বুঝতে পেরেছেন নাকি এখনো অন্য ঘরে রয়েছে? না, এখনো পারেননি। তবে আজ যা অপমান করেছেন তিনি আমায়, এরপরে বেঁচে থাকাই মুশকিল। কি আবোল তাবোল বলছো বলো তো তুমি? একটু জল খাবো, জল দাও না গিন্নি। সেটা ভালো করে বললেই হয়। দাঁড়াও, দিচ্ছি। ও মা গো, কি হলো গো? ও গো, কে কোথায় আছো গো? মানুষটা তো এক্ষুনি বসেছিল, তারপরে না না না, আমি বরং বৈদ্যকে ডেকে আনি গিয়ে। তখন থেকে তো অনেক পরীক্ষা করলেন, কিন্তু মানুষটা এখনো চোখ খুলে দেখছে না কেন? হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেছে। তার মানে এই মানেটা কি? গোপাল জগতের মায়া ত্যাগ করেছে। আমার সে কি কথা গো? ও গো, আমার কি হবে? ও দাদু, দাদু ওঠো না গো। ও দাদু, একবার চোখ খুলে দেখো না। ও দাদু, দাদু, দাদু গো। এই যে তোমরা যাও, একটা কাজ করো, মহারাজকে গিয়ে এই খবরটা দিয়ে এসো এক্ষুনি। বাকি ব্যবস্থা আমি করছি না হয় ততক্ষণ।
আজ সকাল থেকে মনটা যেন কেমন আনচান আনচান করছে। কেন মহারাজ, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? চিন্তা না মানে হ্যাঁ হ্যাঁ মানে চিন্তা তো একটা আর চিন্তা করে কি হবে মহারাজ? যা হওয়ার তা তো হয়ে গেছে। গোপাল দাদু আর নেই মহারাজ। দাদু আমাদের ছেড়ে চলে গেছে। একবার শেষ দেখা দেখে আসবেন। কি শুনলাম আমি? গোপাল আর নেই? এমনটা তো একটুও ভাবতে পারিনি। আজ এ কি দুর্যোগ নেমে এলো এখানে। গোপাল আর নেই, এমনও শুনতে হবে। আমার তো মনে হচ্ছে মহারাজের কাছে অপমানের জ্বালা সহ্য করতে না পেরেই গোপাল হৃদরোগে আক্রান্ত হয়েছে। না না না, ব্যাপারটা ভালো হলো না। চলো চলো সবাই মিলে গোপালের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। গোপাল আমাদের এতদিনের সাথী, গোপালের শেষ যাত্রায় আমরাই কাঁধ দেব না হয়। ব্যবস্থা যখন সব হয়েই গেছে তখন আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই, কাঁধে কাঁধ মেলাই। এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চারা থলি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন, আর গোপালের হাত দুটোই বা ঘাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলতো? গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হয়তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ। এই যে দেখুন, যারা গোপালকে সহ্য করতে পারত না এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না, সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয়। তাই তো, এই দৃশ্য তো সেই কথাই বলছে। আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ, সমৃদ্ধি সবই ফেলে একসময় চলে যেতে হবে। কি ভীষণ সত্যি। দুটো খালি হাতও বুঝিয়ে দিচ্ছে খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম, আর খালি হাতেই আমাদের যেতে হবে। এই চরম সত্যিটা আমি আগে বুঝিনি। গোপাল তুমি মরে গিয়ে আমাকে চরম শিক্ষা দিয়ে গেলে। ভগবান, কিন্তু এখন শিক্ষা পেলেও গোপাল তো আর ফিরবে না। কে বলেছে গোপাল ফিরবে না? মহারাজ চাইলে গোপাল ফিরেও আসতে পারে, আর রাজসভাতেও যেতে পারে। তার মানে গোপাল তুমি মারা যাওনি? দেখো গোপাল মরেনি। তবে সবটাই যে গোপাল ওই চিঠি লিখে আমাকে আগেই জানিয়ে গেছিল, সেটা তো আর মহারাজকে বলিনি। আরে দেখছেন কি, খাটটা আমার কাঁধ থেকে নামান। আমাদের দাদু আমাদের ছেড়ে চলে যাবে, তাই সাহস নাকি আমরা যেতে দেব নাকি? এক্ষুনি খাট নামান, না হলে গোপাল দাদুকে খাটে চাপিয়ে কাঁধে করে সারা কৃষ্ণনগর ঘোরাতে হবে। এতক্ষণে ঘাম দিয়ে ছাড়লো যেন জ্বর। কেউ এসে হাতটা আমার ধর। ও গোপাল, আচ্ছা একখানা খেল দেখালে বটে। খেল তো এবার আমি দেখাবো। হ্যাঁ, এই বুড়ো বয়সে তোমার হিম্মতি আমি বের করছি। মহারাজকে শিক্ষা দিতে গিয়ে এমন রসিকতা না করলেই চলছিল না। আর ঝেঁটিয়ে তোমার মাথা থেকে এই রসিকতার ভূত নামাবো। হ্যাঁ, এই ওরে বাবা রে, গেলাম রে। ছেড়ে দাও গিন্নি, এবারের মতো ছেড়ে দাও আমাকে। ওরে বাবা রে। সবাই গোপালের কাছে জব্দ, আর গোপাল গিন্নির কাছে।